প্রিয় দর্শক, মেট্রো সিম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ভারতীয় বিদ্যুতের বকেয়া বনাম ইলিশ রপ্তানি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমার ডান পাশে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন, এবং আমার বাম পাশে রয়েছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই আলোচনার জন্য হাবিবুর রহমান হাবিব আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে ভারতে দুর্গাপূজা উপলক্ষে ৩,০০০ টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি বিগত কয়েকদিনের অন্তর্বর্তীকালীন সরকারের কথাগুলো শুনি, অথবা মানুষের যে সেন্টিমেন্ট ইলিশ পাঠানোর বিরুদ্ধে, সেই বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি, আমরা দেখতে পাই যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল ভারতে ইলিশ রপ্তানি করা হবে না, এরকম একটা বিষয় আলোচনায় ছিল। কিন্তু এখন পরিশেষে ইলিশ রপ্তানি করা হচ্ছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল আই টু দ্য পয়েন্ট দেখছেন। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে তাদের সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক, অত্যন্ত মেধাবী তরুণ নেতা ববি হাজ্জাজ, তাকে শুভেচ্ছা। আসলে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তো আসি। ভারত বিশেষ করে আজকে যে কথা বলেছে অমিত শাহ, এরপরে ইলিশ মাছ কেন, তেলাপিয়া মাছও পাঠানো উচিত না ভারতে। এটা সেটি কেন? ভারতে পাঠালে তো বৈদেশিক মুদ্রা আসবে, বৈদেশিক মুদ্রা। আমার দেশের মানুষ তো খেতে পারে না, কতবার আমি জানি। কিন্তু আজকে আমাদের যে বাণিজ্য উপদেষ্টা বললেন যে চাঁদপুরে একটা ঘাটে একদিনে যে ইলিশ পাওয়া যায়, সেটি তুলনায় যেটা পাঠানো হচ্ছে সেটা কিছুই না। না, সেটা কিছু না। আমার দেশের মানুষ ইলিশ খেতে পারে, সব মানুষ খেতে পারে, দাম বেশি জন্য তো পারে না। এবং গতবার আমি খবর নেই বলছি, গত বছর আমাদের বাংলাদেশে ইলিশের যা দাম ছিল, মার্কেটে যে দাম, তার চেয়ে অনেক কম দামে ইন্ডিয়া মাছ তারা কিনতে পারতো। তার মানে কি, এক্সপোর্ট ভ্যালু খুব বেশি ছিল না, অল্প দামে তারা এখন এক্সপোর্ট করেছে। তারপর ওই এক্সপোর্টের পাশাপাশি এর মাধ্যমে গেছে, চোরাই পথে গেছে। ৩,০০০ মেট্রিক টন পাঠাবে, যাবে ৯,০০০ মেট্রিক টন চোরাই পথে যাবে, যদি কোনো দাম পায়। কিন্তু যদি যেটা অফিসিয়ালি পাঠানো হচ্ছে সেটাও যদি না পাঠানো হতো, তাহলে তো চোরাই পথে সবই চলে যেত। সরকার তো রাজস্ব পেত। তখন মাছ যাওয়ার ক্ষেত্রে তো আপনার ছিল একটা, বোঝা যাচ্ছে মাছটা হাত নিচে আসতো কীভাবে। আর এখন তো এই সাথে চলে যাবে, কথা বুঝছেন না? এখন ভারত থেকে তো অনেক কোনো চিনি থেকে শুরু করে মশলা অনেক কিনেছি বাংলাদেশে, আসে না? চোরাই পথে আসে না? আসে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এখন বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, বিশেষ করে গতকাল যে কথাটা বলেছে, গতকাল তো বলছে অমিত শাহ, যে ভারতে বাংলাদেশের নাগরিক পেলে উল্টা করে বেঁধে পিটানো হবে, এটা বলতে পারে? এবং দেখেন যে জাতিসংঘে যে আমাদের বাংলাদেশের আপনার উপদেষ্টা যাচ্ছেন, প্রধান উপদেষ্টা, ভারত সেখানে নরেন্দ্র মোদীর সাথে দেখা হবে না। আপনি চিন্তা করতে পারেন কত নোংরা মন, কেন, কার জন্য? শুধুমাত্র এইটা যদি সরকার পতন না হতো, শেখ হাসিনা যদি যেতেন, তাহলে অবশ্যই দেখা করতেন, করেন তো। কিন্তু জো বাইডেনের সঙ্গে তো দেখা হবে, আর সেটা তো ভিন্ন দিক। আমি ভারতের প্রসঙ্গে বলছি, তারা কত নিম্ন চিন্তা তারা করে, এবং প্রতিনিয়ত তারা বলেই যাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, বাংলাদেশে এটা হচ্ছে না, সেটা হচ্ছে না। মানে তারা আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। তবে তো চ্যালেঞ্জই বলতে চায়, ভারতের 10 লক্ষ সেনাবাহিনী এসে যদি আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা বসাতে চায়, তা পারবে না, এদেশের মানুষ তা মানবে না। আরেকটা কথা হলো যে আমরা প্রতিবেশী, বলে যে আমরা বন্ধু প্রতিম দেশ, আমাদের ভারত স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সহায়তা করেছে, অস্বীকার আমরা করবো না। আমাদের স্বাধীনতা যেমন প্রয়োজন ছিল, ঠিক ভারতের পাকিস্তানকে ভাঙা তার চেয়ে বেশি প্রয়োজন ছিল। একটা মেয়ের যেমন বিয়ে দেওয়া তার গার্জিয়ানের বাবা মার দায়িত্ব, একটা ছেলেকে বিয়ে দেওয়া কিন্তু তার বাবা মার দায়িত্ব, তো উভয়ই ছিল। আর প্রকৃতপক্ষে যদি তারা আমাদের প্রতি সহানুভূতিশীল হয়েই যদি আমাদের স্বাধীনতা যুদ্ধে সমর্থন জানাতো, তাহলে তারা এই আচরণটা করতো না। স্বাধীনতার পর থেকে কীভাবে শুরু করেছে, বিগত সরকার কী না দিয়েছে বলেন তো? আমরা ট্রানজিট দিয়েছি, করিডোর দিয়েছি, যা ইচ্ছা তাই আম পাঠাচ্ছি, ইলিশ পাঠাচ্ছি, মিষ্টি পাঠাচ্ছি, টাঙ্গাইলের শাড়ি পাঠাচ্ছি, তারপর কি এক ফোঁটা পানি দেয়, মধ্যে তিস্তা পানি দেয়? সরকারের সাথে মধুর সম্পর্ক,
প্রধানমন্ত্রী বলেছেন না ভারতকে আমি যা দিয়েছি ভারত মনে রাখবে, তারপরেও তো দেন হ্যাঁ মনে রাখবে বলেছে। কী করেছে? আমরা যখন তাদের আম পাঠাই তখন তাদের আমার লাশ পাঠায়, তাই পাঠায় না? আজকে ভারতের আশপাশে যে মালদ্বীপ বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, পাকিস্তান বলেন, একজনকে বর্ডারে তারা হত্যা করতে পারে? একজনকে হত্যা করে ভারত পাকিস্তানের একজন হত্যা 3 জন মারে। আর আমরা আমাদের মারার পরে আমরা পতাকা বৈঠক করি, ওইটার তো বিচার চাওয়া দূরের কথা, মেরু নয় মনে আর মেরু না, আবার মারে। এটা আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে হয়েছে। তো এখন বলবো এই সরকার সহ্য করবে বলে আমার মনে হয় না, করা উচিত না। ভারতকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু নেই। বাংলাদেশ এমন একটা পজিশনে আছে, বাংলাদেশের মানুষ আজকে ভারতের বিরুদ্ধে, ভারতের অপকরণ কারণে কেন? শুধু শেখ হাসিনা একটা, এখন ভারত যেহেতু বাংলাদেশ ছোট একটি দেশ, আমাদের 3 পাশে হচ্ছে ভারত। যদি আমাদের এক পাশে বঙ্গোপসাগর না থাকতো তাহলে কিন্তু ভারত দ্বারা আমরা চারপাশেই পরিবেষ্টিত থাকতাম হয়তোবা। এখন সেক্ষেত্রে আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক যদি বজায় রেখে না চলা হয়, অথবা আমাদের ভালো সম্পর্ক না থাকে, সেটা আমাদের কতটুকু আমাদের জন্য কল্যাণকর হবে? উত্তর দেই, ইসরায়েল কতটুকু দেশ? সারা তার চারিপাশে মুসলিম কান্ট্রি না? না, কিন্তু আমাদের তো ইসরায়েলের মতো এত শক্তি আছে। শোনেন না, ইসরায়েলের নিজস্ব শক্তি ছিল, তাকে শক্তি দিয়েছে কে? এখন যদি আমেরিকা বা অন্য কোনো দেশ শক্তি দেয়, এখন তাই তো বলি, ভালো। আমি যদি সোজা হয়ে দাঁড়াতে পারি, ভারতকে ধমক দেওয়ার জন্য চীন বসে আছে না? আরও বেকার অবস্থা ভারত পড়বে। আমরা এখন মাঝখানে, তার 7 রাত যেদিকে বেশি বাড়াবাড়ি করলে 7 রাত স্বাধীন হয়ে যাবে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকারকে বা সরকার প্রধানকে সহযোগিতা করার জন্য বা তাকে আশ্রয়পত্র দিয়ে আমাদের সাথে ব্যবহার করার জন্য, এটা পারে না, ভারতে করতে পারে না। পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করে না। তার নিজের বোন যুক্তরাজ্যের নাগরিক, নিজের বোনের মেয়ে ওখানে মন্ত্রী, এমপি, সেও নিতে পারতেছে না। সে ভারতে বসে আছে, বসে বসে ভারত তাকে দিতে পারে না। গণহত্যাকারী, প্রমাণিত গণহত্যাকারী, তাকে কোনো রাষ্ট্র আশ্রয় দিতে পারে না। ভারত সেখানে দিয়ে যে অন্যায় করে যাচ্ছে তারা, এবং তারা বারে 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 এই সমস্ত কথাগুলি বলে বেড়াচ্ছে যে বাংলাদেশে হচ্ছে না, সেখানে এটা করা হয়েছে, সেটা করা হয়েছে, হিন্দুদের মারা হচ্ছে, 1 কোটি হিন্দু অপেক্ষমান। বলেন তো, আওয়ামী লীগ বলতো না যেদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হস্তান্তর করে 5 লক্ষ মানুষ কচু কাটা হবে, রক্তের বন্যা বয়ে যাবে, বলেছে না? রাস্তাঘাটে লাশ আর লাশ, একজন মারা গেছে। আমি আবার প্রশ্ন করি, না মারা গেছে একজন, কে মারা গেছে? কে মারা গেছে? মারা যায়নি। ওই দিন কে মারা গেছে? ওই দিন কে মারা গেছে? 5 লক্ষ মানুষ, কয়জন মারা গেছে? না সেটা ঠিক আছে, 5 লক্ষ। ওই দিন 5 তারিখে সকালবেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই যে নিউ মার্কেটের দিকে গুলি করে তারা মেরেছে। ওই দিনও 11টা পর্যন্ত, বেলা 11-12টা পর্যন্ত গুলি করে মেরেছে। তো সেই তুলনায় 5 তারিখে কে মারা গেল? আর পাশাপাশি তো আবার বলে, এই যে তারা আর বাংলা একটা মিডিয়া আছে, তাদের লাভ দিয়ে যায়, সাংবাদিক উঠে বলে বাংলাদেশে সব হিন্দুদের শেষ করে দিয়েছে, এই করেছে, সেই করেছে, 1 কোটি হিন্দু অপেক্ষমান ভারতে ঢোকার জন্য। একজন হিন্দু মারা গেছে, একজন হিন্দু মারা গেছে। কয়টা মন্দির ভেঙেছে? আমি তো পাবনা জেলা বন্ধুর আহ্বায়ক, আমি 10-12টা মন্দিরে আমি গিয়েছি। আমি বক্তৃতা যখন করেছি তখন ওরা ঢাক ঢোল পিঠে শাঁখা বাজাচ্ছে, গান করতেছে, রাম বক্তৃতা করছে, লাইভ প্রোগ্রাম করছে। তারপরে দেখা গেল এই কেন্দ্রীয় সরকার প্রোগ্রাম দিল, হিন্দুরা মিছিলে গেছে। আমি পরে আইন শৃঙ্খলা মিটিংয়ে বললাম, এরপরে আমি হিন্দুরা যদি মিছিলে আসে তাহলে কিন্তু আমরা ছাড়বো না। তার আগের দিনও জনাব হাবিব, আমরা আবারও আপনার কথা শুনবো। আমরা আর ওই আগের দিনে মিছিলে আমার ছাত্র হতে হলো না, বৈষম্য বিরোধী, সেই মিছিলেও এই হিন্দুরা ছিল। আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ জনাব ববি হাজ্জাজ। আমি ইলিশ নিয়ে আমরা কথা বলছিলাম, যদিও আমি সরাসরি ইলিশ প্রসঙ্গেই কথা হবে, তবে আমি যেটি জানতে চাই, এখানে আপনি যেটি বললাম যে প্রথমে বলা হলো ইলিশ পাঠানো হবে না, কিন্তু কয়েকদিনের ব্যবধানে সিদ্ধান্তটা পাল্টানো হলো, এবং আজকে কিন্তু বাণিজ্য উপদেষ্টাও এটার পক্ষে বক্তব্য দিলেন। তিনি কূটনীতির কথা বললেন। তারপর প্রাণী সম্পদ উপদেষ্টা, যিনি প্রথমে এটির বিরুদ্ধে বা না পাঠানোর একটা প্রক্রিয়ার কথা বললেন, তিনিও কিন্তু বললেন যে ভারতের বিশেষ অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে। তো এখানে আপনি ইলিশ তো একটা সিম্বল, কিন্তু এখানে আপনি কূটনীতির জায়গাটি কতটুকু দেখতে পান? জি, প্রথমত সামির, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক হাবিব ভাই, এবং যারা চ্যানেল আইয়ের পর্দায় এই শোটা দেখছেন এবং আগামীতে দেখবেন, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। এবং আমি আমার আলোচনার শুরুতে একটু জাস্ট সবার কাছেই
মাহমুদুর রহমান মান্না সাহেব, উনি অসুস্থ আছেন, যদিও আশঙ্কা কাটিয়ে উঠেছেন, বাট ওনার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি ওনার জন্য দোয়া করতে। আপনার প্রশ্নতে আসি। আপনার প্রশ্ন নিয়ে আমার বিজ্ঞ সহ-আলোচক হাবিব ভাই অনেকক্ষণ আলোচনা করেছেন। দেখেন, একটা সুন্দর কথা আপনিও হয়তো তুলেছেন যে সরকার ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসলেই গুরুত্বপূর্ণ। মানে ভারত আমাদের সাথে বৈরী আচরণ করেছেন, হয়তো ভারতীয় অনেক রাজনৈতিক নেতা এই মুহূর্তে আমাদের সম্বন্ধে নেতিবাচক আলোচনা করছেন বা কথা বলছেন। ভারতের মিডিয়াতেও, স্পেশালি সরকারি পৃষ্ঠপোষকতার মিডিয়া, যেটা কিছুদিন আগে আমাদের দেশে অনেক ছিল, ভারতের সরকারি পৃষ্ঠপোষকতার মিডিয়া তারাও বাংলাদেশ সম্বন্ধে অনেক আপনার প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা এবং মিথ্যাচার করে যাচ্ছে। এগুলো যেমন সত্যি, একই সাথে সত্যি যে আমাদের পাশের দেশ ভারত, এবং শুধু পাশের না, আমাদের বড়ভাবে ট্রেড রিলেশনস আছে ভারতের সাথে। আমাদের সবচেয়ে বেশি ট্রেড রিলেশনস আসলে কোনোভাবে যদি চিন্তা করি তাহলে আমরা কিনি সবচেয়ে বেশি ভারতের থেকে, বেচি আর চায়না থেকে, আর বেচি সবচেয়ে বেশি ওয়েস্টের কাছে। সো এই সবগুলো দেশে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমাদের আমাদের ভৌগোলিক রক্ষা, মানে প্রতিরক্ষা, এটার জন্য ভারতের সাথে সুসম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো নিশ্চয়ই আমি সাধুবাদ জানাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা যদি একটা প্রচেষ্টার প্রসেসের ভেতরে থাকে ভারতের সাথে নর্মালাইজেশন অফ রিলেশনস। কারণ এতদিন যেটা হয়েছে, ভারতের সাথে সম্পর্ক ছিল শেখ হাসিনার পার্সোনাল সম্পর্ক। তিনি পার্সোনালি ভারতের সাথে সম্পর্ক মেনটেন করতেন এবং ভারত তাকেই হয়তো দায়িত্ব দিয়েছিল ভারতের হয়ে বাংলাদেশ পরিচালনা করা। এই কথাটা কেন বলছি, কারণ ভারতের গণমাধ্যমেই অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্টার এই ধরনের আলোচনা করেছেন এবং আমাদের দেশে শেখ হাসিনার অনেক মন্ত্রীরা পরিষ্কার করে বলেছেন। শেখ হাসিনা নিজেই প্রথম 5 বছর যখন ক্ষমতায় মানে ছিলেন, 9 থেকে 14, এর ভিতরেই বলেছেন, মানে 9 থেকে 14-র ভিতরে নিয়ে এমন কথা বলেছেন যে ভারতকে এমন কিছু দিয়েছেন সবসময় ভারতের মনে রাখতে হবে, অ্যাজ অপোজ টু সে দেশকে কে দিয়েছেন, যেই দেশ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। সো এই যে এই আলোচনাগুলোর জন্য ভারতের সাথে, যদিও শেখ হাসিনা নিজেও কমপ্লেন করেছেন যে 76 থেকে 81 যখন ভারতে ছিলেন ওনাকে নাকি আদর যত্ন দেওয়া হয় নাই, কিন্তু উনাকে আদর যত্ন না দেওয়া হলেও উনি 15.5 বছর ধরে যত ধরনের আদর যত্ন সম্ভব ছিল ভারতকে দিয়েছেন। এবং ভারতের কাছেও আছে না ভাই, যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে একজন আছে যে অনেক অনেক ধন সম্পদ আছে, আপনার নেই, অনেক বছর সে আপনাকে অবজ্ঞা করেছে এবং আপনি সেটা সহ্য করেছেন কারণ আপনার কিছু ছিল না, হঠাৎ করে আপনার হাতে একটু টাকা পয়সা এসছে, এখন তো আর আপনি অবজ্ঞা মেনে নেবেন না। এখন এই যে আপনি যে অবজ্ঞা মেনে নিচ্ছেন না, এটাকেই সে হয়তো বেয়াদবি হিসেবে দেখতে পারে। তো ভারতের এরকম আচরণ হতেই পারে যে মানে হাসিনার সাথে এক সম্পর্ক ছিল, আজকে তো সম্পর্ক পুরোপুরি ভিন্ন, কেন? সো তারা এইটাকে হয়তো বেয়াদবি হিসেবে ধরছেন, কিন্তু এটা আসলে না। তবে সম্পর্ক আমাদের দরকার। সো যদি এই যে মাছ রপ্তানি, এই মাছ রপ্তানিটা যদি সম্পর্ক আবার সুন্দর একটা জায়গায় নিয়ে আসার প্রচেষ্টার মানে মধ্যে পড়ে থাকে, তাহলে আমি সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু সেটা যদি হয়ে থাকে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও তাদের প্রতিও আবেদন জানাবো যে এই জিনিসগুলো আসলে আমাদের কাছে, মানে জনগণের কাছে তো 1 নম্বর পরিষ্কার করা দরকার। আর শুধু জনগণের কাছে না, আমরা কিন্তু একটা বড় স্টেক হোল্ডার, রাজনৈতিক দলদের কাছেও পরিষ্কার করা দরকার। কারণ তারা এখন যে মধ্যবর্তী একটা সময়, অন্তর্বর্তীকালীন সরকার মানেই তারা মধ্যবর্তীকালীন একটা সরকার, দুটা সরকারের মাঝামাঝি। সো এরপরে যেই সরকার আসবে, সেটা হাবিব ভাইদের বিএনপি আসুক, আমার এনডিএম আসুক, অন্য কোনো দল আসুক বা অনেকগুলো দল মিলিয়ে আসুক, তাদের কাছে তো জবাবদিহি করতে হবে ভাই, আপনি কেন করলেন? সেক্ষেত্রে যখন উচ্চ পর্যায় থেকে 2 ধরনের বক্তব্য দেওয়া হয়, আগে একরকম পরে আরেক রকম, সেটা তো জনগণ কিংবা আপনাদের ক্ষেত্রেও একটা কনফিউশন তৈরি হয়। এখানে আপনাকে একটু বলি যে এখানে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি আমরা সবাই কাম্য করি, আমরা সবাই চাই এবং তাদেরকে এটার জন্য যত ধরনের সহযোগিতা দরকার দেয়া, ওনারা যদি চান, আমরা সবাই এক পায়ে দাঁড়িয়ে আছি। মানে ওনারা যদি বলেন যে আপনারা সব রাজনৈতিক দলরা আমাদের এই 50টা কাজ সারা দিন রাত 24 ঘন্টা ঘুমাবেন না, খাবেন না, আমাদের কাজ করেন, আমরা করতে রাজি, আমরা বসে আছি ডাকার অপেক্ষায়। এখন পয়েন্টটা হলো যে ওনারা যে কাজ যেভাবে করছেন, এবং আমার কোনো ধরনের ডাউট নাই মাথায় যে ওনারা পুরোপুরিভাবে ফুল সদিচ্ছায়, মানে একদম সঠিকভাবে চেষ্টা করছেন, কিন্তু চেষ্টায় তো ঘাটতি থাকতে পারে, আমরা সবাই তো সবকিছুতে অভিজ্ঞ। আমরা যেহেতু ভারতের প্রসঙ্গে কথা বলছি, আমি আরেকটা বিষয় বলতে চাই যে ভারতের কয়েকটা কোম্পানি বাংলাদেশের কাছে বকেয়া বিদ্যুতের যে টাকার পরিমাণ, সেটি $100 কোটি, এবং সেখানে আদানিরই রয়েছে $80 কোটি। এবং আদানি কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর একটি চিঠি লিখেছেন এবং তার হস্তক্ষেপ কামনা করেছেন। তো
এই বিষয়ে আপনার কি বলার এই আছে? বিষয়ে আমি জাস্ট মাছের একটা কথা বলে আমি এই বিষয়ে আসি, কারণ সবগুলো কানেক্টেড। তো জাস্ট মাছের একটা কথা যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন, আমি ওনাদের প্রতিও আহ্বান জানাবো ওনারা যেন মেসেজিংটা ঠিক করেন। যেমন মনে করেন যে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উনি বলেছিলেন আমরা মাছ দিব না, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হলো মাছ দিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে যাওয়া হলো, উনি পরিষ্কার করতে পারলেন না, উনি জানেন কি জানেন না বা কি কারণে হচ্ছে। ওনাদের এখন মানে অ্যাডভাইজারদের নাম্বারস ছোট, ওনারা অ্যাকচুয়ালি কিন্তু ভালোভাবে আলোচনা করতে পারেন। তো এই জিনিসটা মানে রং মেসেজিং যেন না যায়। যেমন এই যে প্রধান উপদেষ্টা ইউএন ভিজিটে যাচ্ছে, উনি দেশের প্রয়োজনে ওনার সাথে যদি 1700 জনও যায় কোনো অসুবিধা নেই, দেশের প্রয়োজনে 1700 জন গেলে 1700 জন যাবে, কিন্তু একবার আলোচনায় আসলো 7 জন যাবে, তারপর আলোচনায় আসলো 57 জন যাবে। এই ধরনের মেসেজিংগুলো ভুল, এটা পরিষ্কার করে নিলাম। ইলেকট্রিসিটিতে, বিদ্যুতে আসি। বিদ্যুতে দেখেন আদানি অনেক ধরনের চিঠি লিখতে পারে, তারা টাকা চায় নিশ্চয়ই, কিন্তু আদানির সাথে চুক্তি কোন আঙ্গিকে হয়েছে এইটা ভারতের গণমাধ্যমে পরিষ্কার হয়েছে। এবং একজন ভালো একজন স্বনামধন্য একাডেমিক অবিনাশ পালিওয়াল কিছুদিন আগে, মানে এই বছরের শুরুর দিকে বোধহয়, এই হাসিনার পতনের আগে একটা বই লিখেছিলেন ভারতের এই দক্ষিণাঞ্চল মানে স্পেশালি মিয়ানমার, বাংলাদেশ, এই সাইডের এই সম্পর্কগুলোর উপরে উনি একটা বই লিখেছিলেন। ওখানেও পরিষ্কার আপনার রেফারেন্স দিয়ে, এভিডেন্স দিয়ে উনি পরিষ্কার করেছেন যে আদানির সাথে বিদ্যুৎ চুক্তিটার সময় কিভাবে বিদ্যুৎ চুক্তিটা হয়েছে এবং কিভাবে ভারতের সরকার থেকে প্রেশার এসছে এবং বাংলাদেশের সাইড থেকে মানে আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়, অ্যাডভাইজারি বোর্ড যারা আছেন তারা যেন কোনো ধরনের নেগোসিয়েশন না করেন, এই ধরনের চাপ খোদ প্রধানমন্ত্রীর অফিস থেকে মানে শেখ হাসিনার দপ্তর থেকে গেছে। এবং এই চাপ যাওয়ার পর কোনো ধরনের নেগোসিয়েশন ছাড়া চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ সরকার। এখন যদি এইটা হয় এবং এটা সঠিক প্রমাণ যদি পালিওয়াল সাহেব দিয়ে থাকেন, ভারতের গণমাধ্যম দিয়ে থাকেন, এবং আমরা যদি পরিষ্কার করতে পারি, যেটা আসলে পরিষ্কার করতে 2 দিন লাগবে না, আমরা কোর্টে গেলেই পরিষ্কার হয়ে যাবে যে 14 নির্বাচন অবৈধ ছিল। 14 নির্বাচন যদি অবৈধ হয়ে থাকে এবং হাসিনার সরকার যদি অবৈধ হয়ে থাকে, সেই অবৈধ সরকার যদি অবৈধ চুক্তি করে থাকে, তাহলে ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করার রাইটও আমাদের পুরোপুরি আছে। আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে শুরু করে দখলে দিল্লি হাইকোর্টে মামলা করব, কিন্তু আমাদেরও কিন্তু এইটার এগেনস্টে যাবার, তো উনি চিঠি পাঠাতে পারেন, আমরাও কিন্তু আইনের সহায়তা নিতে পারি। এখন আমরা চাই না, আমি আরেকবার পরিষ্কার করি, আমরা চাই না ভারতের সাথে বৈরী সম্পর্ক, এবং একইভাবে আমরা চাই না আমাদের বিদ্যুৎ মানে আদান প্রদান যেগুলো আছে, বাণিজ্যিক যে ট্রিটিগুলো আছে, সেগুলোকে এমন জায়গায় নিয়ে যেতে যে আমরা একেবারেই অনার করলাম না ট্রিটিগুলো, এবং গ্লোবাল কমার্শিয়াল জায়গাতে আমাদের ডাউনগ্রেড করা হলো। হ্যাঁ, মানে তো সেটা আমরা চাই না, কিন্তু তাই বলে আবার আমরা মানে পুরাই কোনো ধরনের ন্যায্য কারণ নাই কিন্তু আমরা আমাদের পুরো লুটপাট হয়ে যেতে দেব, এটাও সম্ভব। আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। আমি একটু হাবিবুর রহমান হাবিব আপনার কাছে যেতে চাই, মামলা এবং গ্রেপ্তারের বিষয়ে আসতে চাই। সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার পরিবারের অনেক সদস্যকে আমরা দেখেছি বিগত শাসন আমলে যে অত্যন্ত প্রভাবশালী, প্রতাপশালী, বিভিন্ন জায়গায় তারা হস্তক্ষেপ করতেন, এবং সরকার পতনের পর কিন্তু দুর্নীতির কিন্তু একটা বিস্তর অভিযোগ পত্রপত্রিকায়, টেলিভিশন মিডিয়াগুলোতে আসছে। তো হত্যা মামলা হয়েছে অনেকের নামে, কিন্তু কাউকে, উল্লেখযোগ্য কাউকে যারা প্রভাবশালী ছিলেন, গ্রেপ্তারের বিষয়টি সামনে আসছেন, এবং এমনও শোনা যাচ্ছে যে তারা অনেকে ঢাকায় আত্মগোপনে আছেন, কেউ বা গোপালগঞ্জে আছেন। তাদেরকে ধরা যাচ্ছে না কেন? ভয়ের যে সংস্কৃতি তারা তৈরি করেছিলেন সেটি কি এখনও আছে? এটা তাদের ধরা যাবে না? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। ধরবে কে? তাদেরকে ধরবে কে? প্রশাসন, পুলিশ। পুলিশ কার পুলিশ? এই পুলিশটা কার? এই পুলিশটা তো তাদের পুলিশ। হয়তো পরিবর্তন হচ্ছে এসপি, হয়তো কোথাও কোথাও ওসি, এক থানার ওসি আরেক জায়গায় গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো যারা ওসিগিরি কোনো করেনি, যারা নির্যাতন ভোগ করেছে বা অবহেলার শিকার হয়েছিল, তারা হয়তো হয়েছে, কিন্তু নিচের সেকশনটা কারা? বেছে 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 ছাত্রলীগের কর্মীদেরকে পুলিশ ঢোকানো হয়েছে, বুঝতেছে না? আমরা গ্রেপ্তার হলাম ধরেন 2024 সালের নির্বাচনের পূর্বে, কত 30,000 মতো আমরা গ্রেপ্তার হলাম কয়েকদিনের মধ্যে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে তো 5-7 হাজার, বিএনপি 10 হাজার মতো গ্রেপ্তার হলো বিনা কারণ, কিচ্ছু নাই, মামলা নাই, কিচ্ছু নাই। আর আওয়ামী লীগের প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে বা হওয়ার মতো। তারা লুট করেছে, ব্যাংক লুট করেছে, বিনা ভোটে এমপি হয়েছে, মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, দ্রব্যমূল্য কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, সিন্ডিকেট করেছে। এদেরকে ধরার জন্য সব কিছু রয়ে গেছে, কাগজপত্র রয়ে গেছে। তো কেন ধরা পড়তেছে না? ওই যে এই যারা এখনও প্রশাসন যারা আছে,
আওয়ামী লীগ দ্বারা তারা আওয়ামী লীগের আমলে তারা নিয়োগ পেয়েছে, এই অবস্থা। আরেকটা জিনিস, মারাত্মক একটা জিনিস, যেটা আমাকে বলতেই হবে, কেউ হয়তো বলতে চাবে না নানান কারণে, আমি কিন্তু বলবো, সেটা হলো এই, বিগত একদলীয় নির্বাচনের প্রধানমন্ত্রী অবৈধ, ভোট তো হয় না, ভোট হয়েছে, ভোট হয়নি, এবং উনি নির্দেশ দিলেন। দর্শক আমাদের আলোচনা চলবে, যুক্ত থাকুন আমাদের চ্যানেল আইয়ের ফেসবুক এবং ইউটিউবে। উনি নির্দেশ দিলেন হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য, ওনার নির্দেশ হয়েছে, তার প্রমাণিত একজন খুনি এবং সে কি বলে এটা গণহত্যাকারী, তাকে পাঠালো কে নিয়ে গেল তাকে? বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারকে নিয়ে যাওয়া হলো তাকে বিমানবন্দরে, নেভি বা বিমান বাহিনীর হেলিকপ্টার তাকে বাইরে পাঠাতে উচিত হয়েছে। প্রমাণিত হত্যাকারী, এই কাজটা করেছিল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, প্রধান বিচারপতি, তাকে নিয়োগ দিল আওয়ামী লীগ। কথাটা শুনলে এক ব্যক্তি দ্বারা স্বাধীন হয়নি, একটা কথা বলার অপরাধে তাকে তো বিদায় করা হলো দুর্নীতিবাজ বলে। যে আপনি দুর্নীতিবাজ, আমি না, প্রমাণ না, মামলা হয়নি, আমাকে আপনি গ্রেপ্তার করতেছেন, আর আপনি বললেন যে প্রধান বিচারপতি দুর্নীতিবাজ, দেশের বাইরে পাঠালেন কেন? দেশের বাইরে পাঠাতে পারেন না, প্রমাণ তার দুর্নীতিবাজ বলছেন, অ্যাফিডেভিট দিয়েছেন, 6 জন তার সাথে বসলো না, প্রমাণিত দুর্নীতিবাজ, তারপর তাহলে পাঠালেন কেন? অন্যায় যেমন এটাও তেমন, এটাও তেমন, প্রতিষ্ঠিত প্রমাণিত খুনি, তাকে বাইরে পাঠানোর কোনো সুযোগ থাকার কথা না, যদি আপনি আইন মানেন। দ্বিতীয়ত কথা, ক্যান্টনমেন্টে বহু এখনও রয়ে গেছে, পুলিশ সদস্য আছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে, আমি মনে করি এমপি মন্ত্রীরা আছে সাবেক। কেন থাকবে? কেন থাকবে? এই অন্যায়কারীদেরকে যেমন মোদি মানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, অপরাধ করতেছে যেটা, ঠিক এই বাংলাদেশে যদি ক্যান্টনমেন্টে ছিল অনেকেই, এখন হয়তো আছে, তারা যুক্তি দিতে পারে কি এরা বাইরে গেলে এদেরকে পিটিয়ে মানুষ মারবে, তাহলে স্বীকার করতে অপকর্ম করেছে। আমরা তো বিএনপি ম্যাডাম খালেদা জিয়া 96 সালে ক্ষমতা হস্তান্তর করেছি, বঙ্গবন্ধু আসলো, পল্টনে লক্ষ লক্ষ মানুষের সমাজের বক্তব্য দিয়ে রাজার মতো বাসায় ফিরে আসলো, বা রানীর মতো ফিরে আসলো। 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠাতে পিটিয়ে তো জামাত শিবিরে ভরি করে নৃত্য করলো, আমরা তার তো শ্রদ্ধার জন্য বিশাল সমাবেশ করে আমরা আসলাম। এরা কই? এখন ওই জায়গাটা আমি ববি হাজরাতকে দেখতে চাই না। ওখানে আওয়ামী লীগের সাবেক একজন এমপিকে আপনারা নিয়ে আসেন আগামীতে, সে যদি আসে একটা ডাক্তার নিয়ে আসবে, সিরিঞ্জ নিয়ে আসবে, ব্লাড রাখার ব্যাগ নেবে। আমি বলি যদি আসে ব্যাগ নেবে, আমি বলি আমার কথা শেষ করতে দেন। ওই থেকে রেড ক্রস থেকে বা ওই যে যারা রক্ত সংগ্রহ করে ওরা আরও সন্ধানে আসবে, আমার শরীরে সমস্ত রক্ত দিয়ে দেবো যদি একজনকে আনতে পারেন। তা যদি না পারেন এমপির মধ্যে একজন নেতা যারা টকশোতে আসতো ওদেরকে নিয়ে আসেন, আসার পরে আমার হাত কেটে দেবো, কান কেটে দেবো, মাথা কেটে দেবো, চোখ উপড়াই ফেলবো, নিয়ে আসেন, পারবেন আনতে? তাহলে ওরা কত বড় অপরাধ করেছে, কত বড় অপরাধী যে বাইতুল মুকাররমের ক্ষতি পর্যন্ত পালায় যায়, মসজিদের ইমাম পালায় যায়। মানে একজন মানুষ দেখলাম না সে বললো যে আমরা দেশটাকে এই করেছি, আমরা দেশটাকে আমরা রোল মডেল সৃষ্টি করেছি, আমরা যমুনা সেতু করেছি, আমরা মেট্রো রেল করেছি, আমরা কী বলে টানেল করেছি, এত কিছু করেছি, স্যাটেলাইট করেছি, যদিও কোটি কোটি টাকা লস, এত কিছু করেছে, আমাদের তোমরা কেন ভুল বুঝতেছ, আমাদের উপরে কেন দোষটা পাচ্ছ, বলতে পারবে? তার মানে কি একদম এর থেকে শুরু করে শেকড় থেকে শুরু করে দুর্নীতি প্রত্যেকটি ক্ষেত্রে। হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ। যেহেতু আপনি মেট্রো রেলের কথা এনেছেন, আমি আপনাকে একটি তথ্য জানাতে চাই যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে মেট্রো রেলের আয় দেখানো হয়েছিল 18 কোটি টাকা, কিন্তু সেপ্টেম্বরের 1 থেকে 18 তারিখ পর্যন্ত মেট্রো রেলের আয় হয়েছে 20 কোটি 67 লাখ টাকা আর কম বেশি। তো এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? মানে ফুল ডেটা ছাড়া তো আসলে বিশ্লেষণ করা খুব মুশকিল, বাট অ্যাটলিস্ট সারফেসে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে শুধু মেট্রো রেল বানানোতে চুরি করেনি, মেট্রো রেলের ভাড়া থেকেও চুরি করেছে, মানে চুরি করে দেশের কিছু রাখেনি। তো এখন কি করবেন? এই যে আপনি অ্যারেস্টের কথা বলছিলেন, হাবিব ভাই অ্যারেস্টের কথা বলছিল, প্রথমত একটা বড় ঝামেলায় আমরা আছি যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিকভাবে কার্যকর করতে পারিনি।
এটা নিয়ে হাবিব ভাই কথা বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর করতে না পারার একটা বড় কারণ ছিল যে অনেক বছর ধরে মানে 15.5 বছর ধরে শুধু হেলমেট বাহিনীর ছাত্রলীগরাই নিয়োগ পেয়েছে। ইভেন কি আমি এমনও হয়েছে, আমি অনেক মানে আমরা তো রাজনীতি করি, আমি যেহেতু শিক্ষকতাও করি, আমার ছাত্ররা যেহেতু শিক্ষক হিসেবেও সম্মান করে, আবার অনেক সময় অনেক ঝামেলা হলে মানে পারিবারিক ঝামেলা, জমি জমা নিয়ে ঝামেলা বা অন্য কিছু ঝামেলা হলে আমার কাছে সাহায্য চাইতে আসে, কারণ চিন্তা করে যে স্যার রাজনীতিতে আছেন, স্যার হয়তো সাহায্য করতে পারবেন। তো গত 4-5 বছরে আমি আপনাকে বানাই না, আগে তো অনেক কিছু বলা মুশকিল ছিল, আমি অনেক ছাত্র এবং ছাত্রীদের কাছে এমন কমপ্লেন পেয়েছি যে মানে তারা এসছে ভয়ে ভয়ে, স্যার একটু ঝামেলা আছে, কি হয়েছে, গতকাল রাতে একটা হোটেলে বন্ধুরা মিলে ডিনার করতে গেছিলাম, স্পেশাল একজন পুলিশের কর্মকর্তা, সবসময় আসতো আমাদের হারুন সাহেব, হ্যাঁ স্পেশাল একজন, এই যে এই ডিবি হারুন, তখন ডিবি ছিল কিনা আমি জানি না, বাট কয়েক বছর ধরে এই ঘটনা আর কি, ডিবি হারুন সাহেব তাদেরকে ডিস্টার্ব করেছেন, তাদের ফোন নাম্বার চেয়েছেন এবং তারপর তারা তাড়াতাড়ি বেরিয়ে গেছেন ওই রেস্টুরেন্ট থেকে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বা ওই হোটেল থেকে, হোটেল রেস্টুরেন্ট থেকে, কিন্তু তারা ভয়ে আছেন তাদেরকে যদি ট্র্যাক করে। হ্যাঁ, তো এই যে এই ধরনের মানে এই ভদ্রলোক সে সমাজে ন্যায় বিচার নিয়ে আসবেন এগুলো টিভি পর্দায় দেখাতেন, সবাইকে দাওয়াত দিয়ে তার ডিবির অফিসে উনি নাকি খাওয়া দাওয়া করাতেন, যে হারুনের হোটেল নাম হয়ে গেছিল। এই লোক ঠিকই বাইরে যে লোকজনদেরকে, ওই যে হিন্দি সিনেমার ভিলেনগুলো যেভাবে মেয়েদেরকে ডিস্টার্ব করে, এইভাবে এরকম সরকারি ক্ষমতার একটা জায়গায় থাকা সত্ত্বেও মানে তার সাথে প্রতিনিয়ত মডেল নায়িকাদের ছবি দেখেছি আমরা, তবুও সে জায়গায় জায়গায় যে লোকজনকে স্পেশালি তরুণীদের ডিস্টার্ব করতে এরকম জায়গায় চলে আসলে নেবে। যেটা যদিও করেছে, তবে এটাও আমি বিশ্বাস করি না যে আমাদের পুরো আইন শৃঙ্খলা বাহিনীটাই কলুষিত হয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি না। মানে এই যে ডিবি হারুন বা বিপ্লব এরকম টাইপের হয়তো 50, 100, 500 অফিসার, মানে 2 লাখ পুলিশ ফোর্স, 100, 500, 1000 অফিসারই ধরেন, অফিসার বা কর্মকর্তা ধরেন, তাদেরকে যদি আপনি বের করে দিতে পারেন, তাদের বিরুদ্ধে যদি আইনি প্রক্রিয়া শুরু করতে পারেন, বাকি পুলিশ ফোর্সকে একই সাথে যদি আপনি আস্থা যোগাতে পারেন যে তারা কাজে আসলে তারা তাদের সুরক্ষা পাবে, তারা সরকারের সাপোর্ট পাবে, এবং হয়তো রাজনৈতিক দল, কারণ আসলে পুলিশ ফোর্সেরও কিন্তু রাজনৈতিক দল থেকেও হয়তো একটা আশ্বাস দরকার যে বিএনপি, এনডিএম, জামাত ইসলাম, অন্য কোনো দলের নেতাকর্মীরা তাদের উপরে আক্রমণ বা আঘাত হানবে না, বা পুরনো ক্রাইমসগুলো যেটা পুলিশের নামে এই যে 2, 4, 500 আপনার হাসিনার দোসররা করেছে পুলিশের নামে, বাট তারা করেছে, সেগুলোর রেশ এই অন্য পুলিশ কর্মকর্তাদের উপরে আমরা কেউ উঠাবো না বা বাংলাদেশের জনগণ উঠাবে না, এরকম আশ্বাসও যদি আমরা দেওয়ার প্রসেস শুরু করতে পারতাম, তাহলে হয়তো অনেককেই আমরা ফিরিয়ে আনতে পারতাম। এবং একই সাথে আমরা যদি নতুন নিয়োগ মানে নতুন মাল্টিপলভাবে নিয়োগ করা যায়, যে রিটায়ার্ড যারা করেছেন বা যাদেরকে একসময় দলীয়করণের কারণে পদোন্নতি দেওয়া হয়নি, তাদেরকে যদি আমরা চুক্তিভিত্তিক টেম্পোরারি নিয়োগ করতে পারতাম। প্রত্যেকটা এলাকায় আন্দোলনে অনেক তরুণরা নিয়োজিত ছিল, যারা হয়তো হালকাভাবে আহত হয়ে সুস্থ হয়ে উঠেছে বা আহতই হয়েছিল না, এবং তারা হয়তো এখন চাকরি খুঁজছে, চাকরি পাচ্ছে না, তাদেরকেও যদি ডেপুটাইজ করে আমরা থানার আদলে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আসলে খুব শীঘ্রই আমরা পুলিশ ফোর্সের সমস্যাটা সেটাও দূর হয় অনেকটা। আমি আপনার কাছে ভিন্ন একটি প্রসঙ্গে জানতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘের ৭৯তম যে অধিবেশন, সেখানে তিনি যাচ্ছেন আগামী 23 সেপ্টেম্বর। এই অধিবেশনে যেটি হাবিব ভাই বলছিলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের একটা বিষয় সামনে এসেছিল, যদিও সেটি আমরা জানতে পারছি যে হচ্ছে না, কিন্তু যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট রয়েছেন জো বাইডেন, তার সঙ্গে কিন্তু বৈঠকের একটি ব্যাপার রয়েছে। তো এটি আমাদের ভবিষ্যৎ রাজনীতি কিংবা আমাদের দেশের ভবিষ্যতের জন্য অর্থনৈতিক যে আমাদের সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে কতটুকু কার্যকর ভূমিকা রাখবে? দেখেন, প্রথমত একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো একটা আপনার মিটিং, সেটা জো বাইডেন সাহেবের সাথে হোক আর না হোক, নরেন্দ্র মোদী সাহেবের সাথে হোক আর না হোক, আমাদের দেশের সাথে সেই দেশের সম্পর্ক রাতারাতি পাল্টে দেবে না। তবে হলে ভালো, কারণ সেটা একটা ইতিবাচক একটা ইম্প্যাক্ট রাখবে। তো জো বাইডেনের সাথে শুধু মিটিং না, ওভারঅল আমি বিশ্বাস করি যে আমাদের দেশ থেকে, স্পেশালি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এই আমাদের গত আন্দোলনে কিন্তু জাস্ট এটা পরিষ্কার করা প্রয়োজন যে যুক্তরাষ্ট্র আমাদেরকে অনেক সহযোগিতা করেছে অনেকভাবে,
মানে তাদের এমবাসির মাধ্যমে, তাদের ফরেন পলিসির মাধ্যমে, এবং তাদের যে ইন্টারন্যাশনাল এনজিওগুলো আছে সেই ইন্টারন্যাশনাল এনজিওগুলোর মাধ্যমেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এই গত আন্দোলনে। সো এই সহযোগিতাগুলো যেহেতু করেছে, আমি বিশ্বাস করি যে এখন যদি আমাদের সরকার পজিটিভ আলোচনা তাদের সাথে করতে চান, যুক্তরাষ্ট্রের স্টেট অ্যান্ড বটনটের সাথে পজিটিভ আলোচনা করতে চান, তাহলে আমরা ভালো পজিটিভ ফিডব্যাক পাবো। এবং যেহেতু আমরা মনে করেন ওই যে আমাদের আপনার ওই যে আমাদের ওই যে কী বলে নাম পভার্টি রিডেন কান্ট্রি থেকে ওই যে আমরা যে এলিভেশনে যাচ্ছি, এখন মিডল ইনকামে যাওয়ার যে সম্ভাবনাটা বা যে জায়গায় আমরা কাছাকাছি চলে এসেছি, তখন অনেক ধরনের ব্যবসায়িক সুবিধা যেটা আপনার গরিব দেশগুলোকে বা সর্ট অফ ডেভেলপিং গরিব টার্মটা খুব ভুল, ডেভেলপিং দেশগুলোকে যুক্তরাষ্ট্র দিয়ে থাকে, সেগুলো আমরা আর পাবো না। তো এখন এই যে এই আন্দোলনের পর দেশের যে অবস্থা এবং এই আন্দোলনে তারা যে সহযোগিতা করেছে, এগুলো পরিষ্কারভাবে তাদের সামনে ঠিকভাবে আমরা প্রেজেন্ট করতে পারলে হতেই পারে সামনে এই সুবিধাগুলোর আরো এক্সটেনশন পাবো আমরা। যেহেতু আপনি সহযোগিতার কথা বলছেন, সেখানে আমি যদি আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলি, ব্যাংকিং সেক্টর নিয়ে নানান তথ্য উঠে আসছে বিভিন্ন বিষয়ে। আমরা যে তথ্যটি আমাদের কাছে আছে যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যিনি এমডি, তিনি বিদেশে গিয়েছিলেন ছুটিতে সরকার পতনের পরে, কিন্তু ছুটি শেষে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো এটি কেন? তিনি মানে কিসের ভয় পাচ্ছেন? কেন দেশে এসে তিনি সরাসরি দিতে পারেননি? মানে ইউনাইটেড ইউসিবির এমডির সাথে আমি পার্সোনালি পরিচিত না, তবে আমি আন্দাজ করে নিচ্ছি যে বিশাল অঙ্কের ঘোলাটে কাজ উনি করেছেন। উনার চেয়ারম্যান যেমন করেছেন, যে কত $1.5 বিলিয়ন বোধহয় জাস্ট প্রপার্টি কিনেছেন বিদেশে উনার চেয়ারম্যান। তো চেয়ারম্যান তো আর এমডির সম্মতি ছাড়া বা এমডির সহযোগিতা ছাড়া তো করতে পারেন না। তো $1.5 বিলিয়ন যখন চেয়ারম্যান সরিয়েছেন, তখন ওই কাগজগুলোতে সাইন করার জন্য এমডি কিচ্ছু নেন নাই, তো অনেক কিছুই নিয়েছেন। এই যে যেমন আমাদের 5ই অগস্টের পর আমরা কোনো স্কুল প্রিন্সিপাল খুঁজে পাই নাই, সরকারি স্কুলের কলেজ প্রিন্সিপাল খুঁজে পাই নাই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খুঁজে পাইনি, মানে সবাই পলাতক, এমপি মন্ত্রী পলাতক, ক্লাবের প্রেসিডেন্টরা পলাতক, ব্যাংকের চেয়ারম্যানরা পলাতক। তো একইভাবে ইউসিবির এমডিও বোধহয়, আমি ধরে নিচ্ছি, এগেন প্রুফ ছাড়া কারো সম্বন্ধে কথা বলা উচিত না, তবে ইউসিবি সম্বন্ধে যেগুলো পরিষ্কার বেরিয়ে এসছে সেটাতে আমি ধরেই নিচ্ছি যে সে এগুলোর সাথে কমপ্লিসিট ছিল বিধায় সে পলাতক। আপনাকে ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, আজকে যেটি আমরা জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে ভারতের যিনি বাংলাদেশের হাই কমিশনার রয়েছেন প্রণয় ভার্মা, তার একটি বৈঠক হয়েছে ঘণ্টাব্যাপী। তো সেখানে সম্পর্ক দৃঢ় করার কথা ব্যক্ত করেছেন দুই পক্ষই। এটি নিয়ে আপনি কি বলতে চান? এটি নিয়ে আমার পরিষ্কার বক্তব্য, ভারত দীর্ঘদিন যাবৎ ভেবে নিয়েছিল যে এই দেশে আওয়ামী লীগ ছাড়া আর কেউ রাষ্ট্র ক্ষমতা আসবে না, এই জন্য বিরোধী দলের সাথে বসার কোনো প্রয়োজন বোধ করেনি। দীর্ঘদিন আমরা দেখলাম। এখন ভাবছে যে না, 1 মাস পরে 1.5 মাস পরে তাদের হুঁশ হয়েছে যে না, আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা ফিরে আসা রাস্তা খুঁজে পাবে না আমরা যদি চেষ্টা করি। তারপরেও তখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বিএনপি, তার সঙ্গে বসার প্রয়োজন। তারা কি মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে? বিএনপি ক্ষমতা না আসুক, বড় একটা দল তো, এখন বাংলাদেশের বড় দল তো বিএনপি, তার সাথে বসতে পারে, হয়তো পর্যায়ক্রমে আর অন্যদের সাথে বসতেই তো পারে। তো এতদিন তারা মনে করে না বিএনপির সাথে বসার প্রয়োজন বোধ করে না, অন্যদের সাথে বসার প্রয়োজন বোধ তারা করেনি, এখন অনুভব করছে বসা উচিত। তারা তো একজন ব্যক্তিকে নিয়ে, একটা দলকে নিয়ে মেতেছিল। বাংলাদেশের জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক, সমস্ত জনগণ তো বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তারা এই কথা কিন্তু কোনো চিন্তা করে না। এখন হয়তো চিন্তা করা শুরু করেছে। তবে গতকালের বক্তব্য আর এই নরেন্দ্র মোদীর দেখা না করার সিদ্ধান্ত মনে হয় না যে তারা এখনও সোজা পথে আসতেছে। তো সোজা পথে ভারতকে কিন্তু আসতে হবে। এখন আপনাকে বলি যে ভারতে যেটা বললো, গেলে পরেই তাদেরকে উল্টা করে ধরে পিটাবে। ভারতের চিকিৎসার জন্য না যায় বাংলাদেশের মানুষ, ভারতের হাসপাতালগুলো হলো ভূত আর পেতনির বাসা, ওখানে পড়ে থাকবে। ভারতের যদি পণ্য আমরা বর্জন করি, ওই সব কসমেটিক্স আর ওই সমস্ত চাকচিক্যময় শাড়ি, এটা যদি বাংলাদেশ না কেনে, কারখানাগুলি আস্তে আস্তে রুগ্ন হতে হতে মরেও যেতে পারে। কিন্তু কিছু বিষয়ের উপর আমরা ভারতের উপর নির্ভরশীল, যেমন পেঁয়াজ যখন ভারত দেয়নি, দেশের বাজারে 300-350 টাকা পেঁয়াজ ভারত দেয়নি বলে 7 টাকা মিশর থেকে আনতে হলো। ভারত দেওয়ার কথা ছিল, তো হঠাৎ করে তার বন্ধ করে দিল। তখনই তো সংকট শুরু হলো। সংকট আমরা আগের থেকে আমরা খুঁজে নেবো, আমরা চায়না থেকে মশলা নিয়ে আসবো, অন্য জায়গার থেকে নিয়ে আসবো, মিশর থেকে পেঁয়াজ আগের থেকে আনবো, ভারতে নেবো না। ভারত কোথায় যাবে? ভারত কোথায় যাবে? তারপরে বেশি বাড়াবাড়ি করলে
একজন ভারতীয় এই যে অনেক বেশি স্যালারি নিয়ে যারা চাকরি করে গার্মেন্ট সব বের করে দেবো। বের করে হ্যাঁ, ভারতের 3rd হাইয়েস্ট হল রেমিটেন্স বাংলাদেশ থেকে যায়। এবং বাংলাদেশে সেখানে একটা ভারতে যারা বাংলাদেশিরা আছেন অনেকে অবস্থান করেন, বাংলাদেশ তাদেরকে যদি বের করে কেউ দেয় না, তখন- কেউ নাই তো, বাংলাদেশ কেউ চাকরি করে না ভারতে। বাংলাদেশের কোনো মানুষ ভারতে চাকরি করে না, কোনো মানুষ চাকরি করে না। অথচ ভারতের লক্ষ লক্ষ চাকরি তো করেই, অনেক বেতন চাকরি করে, 2 লাখ 3 লাখ টাকা বেতন চাকরি করে। যেখানে বাংলাদেশের একটা ছেলে 80,000 70,000 টাকা বেতন ওই কাছে চাকরি না করুক, পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা বা কি ভারতে যাবে না? বিভিন্ন ক্ষেত্রে অনেকে যাচ্ছে তো। ভারতে যাবে না, বাড়ি যাবে, অন্য জায়গায় যাবে। অসুবিধা কি? সে যদি এত ওখান থেকে কী শিখবে? ভারতে থাকা মানে কি অসভ্যতা শিখবে না? একটা দেশ পারে, একটা দেশের মন্ত্রী বলতে পারে যে বাঙালিকে, বাংলাদেশের মানুষকে ধুলায় উল্টা দিকে পিটাতে হবে, বলতে পারে? এটা মাফ চাওয়া উচিত তো। এবার আজকে বাংলাদেশের সরকারের উচিত ছিল ভারতের হাইকমিশনকে ডেকে বলা, এটা ব্যাখ্যা চাওয়া উচিত ছিল। ব্যাখ্যা চেয়েছে কিনা, চাবে কিনা আমি জানি না, চাওয়া বিএনপির সাথে তো বৈঠক উচিত হয়েছে, ছিল। বিএনপির বিএনপির পক্ষ সাথে থেকে কি বৈঠক বলা করে, হয়েছে বিএনপি কিছু? বিএনপি মনে বিএনপি বৈঠক করেছে, হয়তো আগে থেকে নির্ধারিত ছিল, বিএনপি তো প্রশ্ন তুলতে পারতো যে এভাবে কেন হয়তো বক্তব্য তুলতে এসেছে? পারে, হয়তো তুলেছে, হয়তো নাও তুলতে পারে, যে তারা দেখা করতে এসেছিল। কিন্তু সরকার তো বলতে পারে যে এটা তো বলতে পারে না, বলতে পারে না। এটা গেল। এখন আপনি দেখেন আদানির যে হুমকিটা দিচ্ছে, আদানির সাথে যে চুক্তিটা যেটা হয়েছে, সরকার অবৈধ, চুক্তি অবৈধ এবং অসম চুক্তি করেছে। বিদ্যুৎ উৎপাদন নিয়ে আসলেও টাকা দিতে হবে, না নিয়ে আসলেও টাকা দিতে হবে। কুইক টেন্ডারে যেমন আমরা উৎপাদন করলেও দিতে হবে, না এই যে 1 লক্ষ কোটি টাকার উপর বেশি নিয়ে গেছে। এবং রাষ্ট্র তো কোনো সময় চুরি করার জন্য বিল মানে সংসদে পাস করে না, বা রাষ্ট্র আইন পাস করে না। এই সরকার একমাত্র সরকার যে কুইক রেন্টালের এইটা নিয়ে কোনো আলোচনা করা যাবে না, সেখানে ইন্ডেমনিটি দিয়ে রাখছে। সরকার চুরি করার জন্য বৈধতা দিয়ে রাখছে। এবং এই সরকার বললাম না, এমন কি আপনার ধরেন বলতে ইচ্ছা হয়, যদি কথা বলা ঠিক না, সবাই পালিয়েছে। কোনো ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান কেউ নাই। আমার মনে হয় যে কবরখানাগুলিতে যারা ছিল আওয়ামী লীগ, তারাও মনে হয় সরে যাওয়ার চেষ্টা করছে, যদি এখানে এসে ধরে। মানে তারা মৃত মানুষ, ওই রকম অবস্থা না, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে কিচ্ছু নাই, একজন আওয়ামী লীগ নাই, কিছু নাই। আর আগের দিন যা ছিল রাস্তাঘাটে শুধু পোস্টার পোস্টার, বিলবোর্ড বিলবোর্ড, এই তো সব জায়গায় স্থাপনা, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, রাতেল মেডিকেল কলেজ, এইটা মেডিকেল, সেটা বলছে না, আমি 2 তারিখে বলেছিলাম। এখনও সময় আছে, আপনি একটা টেলিভিশনে একটা বলেন যে মনে হয় মাফ চাচ্ছি এবং তত্ত্বাবধায়ক সরকার আপনার একটা করেন, আমি ক্ষমতা হস্তান্তর করছি, তাহলে বাঁচবেন। তাহলে একটা অবকাঠামো থাকে। যদি আপনার কথা শুনতো তাহলে হয়তো বা এইটা তো পালাতে হতো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ববি হাজ্জাজ আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনারা আমাদের অতিথিদের বিশ্লেষণ আলোচনা শুনলেন। বিভিন্ন সমস্যার কথা প্রতিনিয়ত যেরকম উঠে আসে সেরকম উঠে এসেছে, এবং অনেক সমাধানের পথও কিন্তু উঠে এসেছে। আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।